Citizens' views. Where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠান নাগরিক সংলাপ সিটিজেন ভিউজের নিয়মিত অনুষ্ঠান শুরু করছি। মাহবুব ভাই, আপনাকে স্বাগতম এই নাগরিক সংলাপ অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ রাজা ভাই, আপনাকেও জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা, এবং এই অনুষ্ঠান যারা দেখছেন দেশ ও বিদেশে সকলে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুব ভাই, আজকের এই পর্বের আমরা নাম দিয়েছি যে আওয়ামী বাকশালী মব সন্ত্রাস বনাম ছাত্র জনতার রাষ্ট্র সংস্কার। সো আজকের এই আলোচনায় প্রথমেই যে বিষয়টা নিয়ে আসতে চাই, আপনি দেখেছেন কয়েকদিন আগে নির্বাচন কমিশনার রকিবুল ইসলাম জি নুরুল হুদা। সরি, নুরুল হুদা 2018 সালের যিনি দিনের ভোট রাতে করেছিলেন বলে কথিত আছে, না বলবো না, মানে যেটা পরিষ্কার সবাই জানে যে দিনের ভোট তিনি রাতের বেলা নিয়ে রেখেছিলেন এবং সেই অনুযায়ী তিনি ফলাফল প্রকাশ করেছিলেন। সো সেই নুরুল হুদাকে ছাত্র জনতা উত্তরার একটি বাসা থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে এবং জুতার মালা দিয়ে সোপর্দ করেছে। তো এই বিষয়টাকে, বাংলাদেশে তো একটা সুসমাজ আছে, সুশীল সমাজ, এই সুশীল সমাজ এটাকে মব সন্ত্রাস বলে আখ্যায়িত করছে। আর আওয়ামী লীগ বাকশালী প্রোপাগান্ডা তো আছেই লন্ডন থেকে এবং পাশাপাশি আমেরিকা থেকে যে এবং ইন্ডিয়ান যে এজেন্সিগুলো সেগুলো থেকে এটার বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা শুরু করেছে। এটা একটা মব সন্ত্রাস, বাংলাদেশ এখন মব সন্ত্রাসের অধীনে চলে। তো এই বিষয়টা নিয়ে যদি আপনি আপনার ব্যাখ্যাটা, আপনার মূল্যায়নটা করতেন। ধন্যবাদ রাজা ভাই। প্রথমত আমি বলতে চাই যে আপনার সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে যারা গ্রেপ্তার করেছে এদের প্রতি আমি প্রথমে অভিনন্দন জানাই। মানে যারা ধরে যারা পুলিশের কাছে সোপর্দ করেছে। 5ই আগস্টের বিপ্লবের পর রাজা ভাই, আপনার 8ই আগস্ট যখন ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করলেন এবং তারপরে পর্যায়ে আমরা অনেক কিছু দেখার আমাদের একটা ইচ্ছে ছিল যে না, এই গভর্নমেন্ট তাদের জনগণের, দেশের মানুষের যে ইটা পালসটা তার বুঝবে এবং সে অনুযায়ী কাজ করবে। যেই মানুষটা দিনের ভোট রাতে করলো এবং আওয়ামী লীগকে মানে অপরাধ করার জন্য প্রাতিষ্ঠানিক সুযোগ দিল, সেই লোকটা দেশের মধ্যে ছিল। তাকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং ল ফোর্স এজেন্সি তাকে খুঁজে পেল না। কারা পেল? যারা এই জুলাই আগস্ট বিপ্লবে যারা অংশগ্রহণ করেছেন, যারা রক্ত দিয়েছেন, তাদের সতীর্থরা, তারা তাকে খুঁজে বের করলো এবং তাকে পুলিশ সোপর্দ করলো এবং সেখানে তাকে উত্তরবোধন দেওয়া হলো, গলায় মালা, জুতোর মালা দেওয়া হলো। এটা তার প্রাপ্য। এখন সুশীল সমাজ বলতে যেটা বোঝায়, বাংলাদেশ সুশীল কারা? সুশীলরা কিন্তু সবসময় কিন্তু ভোগবাদী। সুশীলরা কিন্তু আপনি দেখবেন তারা কিন্তু আওয়ামী ঘরানার হয়ে থাকে। সুতরাং তারা তো তাদের ভয়েস করবেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আগস্ট বিপ্লবের, অর্থাৎ জুলাই আগস্টে যে বিপ্লব হলো বা গণঅভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানে যারা মানে স্টেক হোল্ডার যারা, তাদের বক্তব্যগুলি তারাও কিন্তু নীরব ভূমিকা পালন করছেন। সুশীলরা ওখানে ভয়েস করছেন, কিন্তু আমাদের রাজনীতিবিদরা তারা কিন্তু কোনো কথা বলছেন না, কয়েকটা পলিটিক্যাল পার্টি ছাড়া। সুতরাং আমি মনে করি যে নুরুল হুদাকে গ্রেপ্তার মানে ধরে এনে পুলিশে যা দিলেন, তারা জাতীয় দায়িত্ববোধের মানে দিক থেকেই তারা এই কাজগুলি করেছেন। এবং দেখেন, এইটা যখন হওয়ার পরে দেখা গেল যে যারা এই কাজগুলি করলো এদের মধ্যে থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আমি একটা তথ্য দিয়ে রাখি, তাদের গ্রেপ্তার করার আগের দিন যেদিন নুরুল হুদাকে ছাত্র জনতা ধরলো, ওই দিনই সকালে কিন্তু বিএনপি একটি মামলা দায়ের করে এই আওয়ামী লীগ সরকারের যে ভুয়া নির্বাচনগুলোকে লক্ষ্য করে একটা মামলা দায়ের করে এবং সেই মামলায় এই তিনজন নির্বাচন কমিশনারকে আসামি করা হয় এবং পরপরই কিন্তু রকিবুল হাসান এবং হাবিব আওয়াল, হ্যাঁ, ওনাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। হাবিবুল তো নিজে স্বেচ্ছায়
যখন দেখলো যে বিরুদ্ধে মানে অপমানিত হচ্ছেন, তখন সে মানে মব জাস্টিস যা যা বলা হয়, অর্থাৎ এখন যেটা বলা হয় আর কি, পাবলিকের মাইন্ড থেকে বাঁচার জন্য এই কাজটা করেছেন। আমি দেখেছি এটা যে তিনজনের বিরুদ্ধে আমি মামলা করেছি। আমার সেটা না, আমার যে মামলা করতে হবে কেন? যাদের কারণে বাংলাদেশ আজকে এই পর্যায়ে এসছে, তাদেরকে তো রাষ্ট্র মানে আপনার স্বেচ্ছায় ভূমিকা পালন করবে এদেরকে ধরার জন্য, বিচার আওতায় আনার জন্য। এটা আমার মূল কথা। সুতরাং যেটা হয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি আমি দাবি জানাবো অবিলম্বে তাদেরকে নিঃশর্ত যেন মুক্তি দেওয়া হয়। এবং এখনো যারা ধরাছোঁয়ার বাইরে আছেন, যারা শেখ হাসিনার অপকর্মকে যারা সহায়তা করে জানাভাবে, সবাইকে বিচার আওতায় আনা দরকার রাজা ভাই। আহ, আপনি যে বিষয়টাকে বলেছেন যে এখানে যারা মব বলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আপনি মুক্তি দাবি করছেন, পাশাপাশি আরেকটা ঘটনা উল্লেখ করতে চাই। আপনি দেখেছেন যে হাসনাত আব্দুল্লাহ গত সপ্তাহে কুমিল্লার দেবিদ্বারে একটি আহ, রাস্তার কাজের নিম্নমানের কাজ, এবং আপনি পিচ ঢালাই, আপনি ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না, যে পিচ ঢালাই উঠে যাচ্ছে, মানে পিচ ঢালাই করা হয়েছে কিন্তু সেটা খুব সহজে উঠে যাচ্ছে। তো এটা একটা নিম্নমানের কাজ, এবং হাসনাত আব্দুল্লাহ সেটাকে বন্ধ করার জন্য সেখানে যে ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলেছে এবং বন্ধ করার জন্য বলেছে, এবং এরকম নিম্নমানের কাজ যাতে না হয় মানে সেটা দেখার জন্য আহ্বান করছে। তো এটাকেও মানুষ মব জাস্টিস হিসেবে, মব সন্ত্রাস কিংবা মব জাস্টিস হিসেবে উল্লেখ করতে চাচ্ছে। এই বিষয়টাই আপনার মতামত। আচ্ছা, আমি দেখেছি হাসনাত আবদুল্লাহর যে ভূমিকাটা, আমি বলবো যে এটা একটা সাহসী ভূমিকা। বাংলাদেশের মানে রাজনৈতিক কালচারে এটা একটা নতুনত্ব, মানে আহ, কি বলে, নতুন মাত্রা যোগ করেছে। হাসনাত আবদুল্লাহ এলাকার একজন সাংবাদিকদের আহ্বানে তিনি সেখানে গেলেন, এবং সেখানে গিয়ে তিনি যখন দেখলেন যে এই কাজগুলো ভালো হচ্ছে না, তখন তিনি জনগণকে ডেকে, স্থানীয় লোকদেরকে ডেকে এনে উনি দেখাচ্ছিলেন, এবং তিনি নিজে হাত দিয়ে এগুলো তুলে ফেলতেছিলেন। এখন রাজা ভাই দেখেন, আহ, একটা সুন্দর কথা বলছেন হাসনাত আবদুল্লাহ, যে চোর ধরতে গেলাম, এখন আমাকে গণমাপ চাওয়ার জন্য একটা আয়োজন করতে হবে। এটা কোথায় বলেছে? খালেদ মহিউদ্দিন নামে একজন সাংবাদিক আছেন, যিনি ঠিকানায় এখন কাজ করেন, আগে ডয়চে ওয়েলে কাজ করেছেন। তিনি তাকে নিয়ে ইনিয়ে বিনিয়ে মানে একটা বাজে একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য একটা অপচেষ্টা করেছে। অর্থাৎ খালেদ মহিউদ্দিন বলতে চায় এটা আইনের ব্যর্থ হয়েছে কিনা, এটা আইন এটাকে ধারণ করে কিনা, অথবা এটা আইনের পর্যায়ে পড়ে কিনা। দেখা যাবে চোর বাটপার যারা গত 53 বছর বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের এই যে উন্নয়নের মানে ধারাবাহিকতায় যারা ভূমিকা রেখেছেন, তারা দেখবেন যে বাঁশ দিয়ে পর্যন্ত তারা আপনার রডের বদলে বাঁশ দিয়েছে, কিন্তু কেউ কিন্তু প্রোটেস্ট করতে পারে না। হ্যাঁ, প্রতিবাদ থেকে আসছে, কিন্তু এটা সরাসরি যে মাঠ পর্যায়ে যে যে মানে একটা প্রতিবাদ করবে সেটা করে নাই। হাসিদ আব্দুল্লাহ সে প্রতিবাদটা করেছে। কেন করেছে? কারণ এই ছেলেগুলো গত আপনার জুলাই আগস্টে তারা জীবনকে বাজি রেখে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একটা ফেসিসকে তারা সরিয়ে দিতে পেরেছে। সেজন্য তাদের ভিতরে একটা মানে দেশত্ববোধ কাজ করে। সেই দেশত্ববোধের কাজ মানে দেশত্ববোধের মানে দায় থেকেই মূলত হাসান আব্দুল্লাহ এলাকায় গিয়েছেন একজন সাংবাদিকদের আহ্বানে, এবং সে এই কাজগুলি করেছেন। আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এ ধরনের এক একটা হাসান আব্দুল্লাহ সৃষ্টি হওয়া দরকার। তাহলে বাংলাদেশ নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে, এবং এই চোর বাটপারদের হাত থেকে বাংলাদেশ রাজ্য রক্ষা পাবে। এবং যারা এটাকে মব জাস্টিস বলছেন, তারা মূলত ফেসিবাদের দোষর হিসেবে তারা ভূমিকা রাখছেন, এবং ফেসিবাদকে যারা ফিরিয়ে আনতে চান, তারাই মূলত হাসান আব্দুল্লাহ বলেন, এবং আজকে যারা বাংলাদেশ প্রশ্নে কথা বলে বা কাজ করছেন, তাদেরকে নানাভাবে আপনার বাধাগ্রস্ত করছে রাজা ভাই। পাশাপাশি আমরা যদি একটু দৃষ্টি দিতে চাই পুরানোদের দিকে, 17 বছরের বাকশালী ফ্যাসিস্ট সরকারের দিকে, তখনকার মব জাস্টিসগুলো কেমন ছিল? যেমন আপনি দেখেছেন যে আবরার হত্যাকাণ্ড, আপনি দেখেছেন যে যখন বিরোধী দল কোনো সভা সমাবেশ আহ্বান করতো ঢাকা শহরে, তখন ঢাকা শহরের প্রতিটা মোড়ে মোড়ে এটাকে প্রতিহত করার জন্যে আওয়ামী বাকশালীরা, হ্যাঁ, চেয়ার দিয়ে সেখানে সমাবেশ করতো ছোট ছোট। তারপরে হচ্ছে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে কাউকে সন্দেহ হলে শিবির ট্যাগ দিয়ে তাকে মারা হতো। এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে যেন শিবিরে রাজনীতি করা যেন একটা অপরাধ।
কিংবা নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন। ইভেন আপনিও জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে গত 3-4 দশকে, অর্থাৎ শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কিন্তু প্রকাশ্যে সেখানে কাজ করতে পারে নাই। হুম। শুধুমাত্র এই ধরনের, এটাও তো আমি মনে করি যে নিজেরা আইন বানায়, ঢাকা ইউনিভার্সিটিতে যে অন্য অন্য ছাত্র সংগঠনগুলো আইন বানায় শিবিরকে নিষিদ্ধ করা হলো। এগুলো কি মব জাস্টিস ছিল নাকি এগুলো জাস্টিস ছিল? আপনি কি মনে করেন? এখন এই পশুরা যাবে যারা আজকে মবদাসী বলছেন, এই রাষ্ট্র নির্মাণের কাজে যারা ভূমিকা রাখছেন, তাদেরকে যারা মবদাসী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন, তাদের কাছ থেকে জানা দরকার ছিল। আমি শুধু বলবো একটা কথা, রাজা ভাই, আপনি নিশ্চয়ই মনে আছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মাহবুবুল্লাহ স্যারকে, হ্যাঁ, এই আওয়ামী সন্ত্রাসীরা তার জামা কাপড় ছিঁড়ে প্রকাশ্য একজন জাতীয় পর্যায়ে সিনিয়র শিক্ষককে, মানে একজন বুদ্ধিজীবীকে, বাংলাদেশের যদি হাতে গোনা দুজন বুদ্ধিজীবী বলা হয় তাহলে সে একজন, তাকে যেভাবে মানে কাপড় জামা কাপড় ছিঁড়ে ফেলেছিল, এই দৃশ্যটা আমরা দেখেছি রাজা ভাই। পাশাপাশি দৈনিক সংগ্রামের সম্পাদক, বিখ্যাত মানে কলামিস্ট এবং ঔপন্যাসিক জনাব আসাদ আবুল ভাই। আবুল আসাদ, আমাদের চাচা, তাকে যেভাবে মানে প্রকাশ্য দিবালোকে একদম গ্রুপ বেঁধে আওয়ামী সন্ত্রাসীরা টেনে হিঁচড়ে তাকে রাস্তায় রেখেছিল, একজন একজন প্রবীণ সম্পাদককে তারা হেনস্থা করেছিল। এবং শুধু তাই না, আপনি ডক্টর মানে বদরুদ্দোজা চৌধুরী, আপনার নিশ্চয় মনে আছে, তাকেও যেভাবে হেনস্থা করা হয়েছিল। শুধু কি তাই, এই যে মির্জা আব্বাস বলেন, অন্যান্য বিএনপি লিডাররা বলেন, তাদেরকে যেভাবে রাস্তায় টেনে হেঁচড়িয়ে করা হয়েছিল। এবং নাসিরুদ্দিন পিন্টু, আমার দেশের সম্পাদক হ্যাঁ, মাহমুদুর আমাদের সম্পাদক, আমাদের মাহমুদুর রহমান ভাই, ব্যারিস্টার মনিরুল হোসেন, দৈনিক ইত্তেফাকের এক সময়কার সম্পাদক বলেন সভাপতি, বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত তার বাবা মানিক মিয়ার সন্তান, তাকে যেভাবে মানে রাস্তায় প্রকাশ্য দিবালোকে মানে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল, তখন এই সমস্ত বুদ্ধিজীবীরা, সুশীল সমাজেরা কোথায় ছিলেন? না, এগুলো তখন তো তারা, এগুলো তো গেলো, কিন্তু হত্যাকাণ্ডগুলোর কথা বলেন যেভাবে এবং দেখেন justice আবরার হয়েছে। হত্যাকাণ্ড, ওগুলি তো ধরেন একটা আছেই, আবরার হত্যাকাণ্ড, এরকম অনেকগুলি হত্যাকাণ্ড আছে। শুধু তাই না, ছাত্র শিবিরের কথা আপনি যে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা উত্তর শুধুমাত্র আমার হয় এরশাদের সময় দু একবার হয়তো দেখা গেছে তাদের ভূমিকা, কিন্তু এরপরে গত ধরেন 30 বছরে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্য কোনো কাজ করতে পারে নাই। করতে গেলে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। শুধু তাই না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদে নামাজ পড়তে গেলে, যারা নামাজ পড়তে যায় তাদেরকে তারা চিহ্নিত করে রাস্তা হেনস্থা করেছে, পিটিয়েছে, মেরেছে। আপনি জানেন মাওলানা সোমান সাহেব নামে এক ভদ্রলোক ছিলেন, উনি ঢাকা আলিয়াতে ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলেন এবং পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। এই লোকটাকে আপনার এই দোয়া চত্বরের কাছে আপনার প্রকাশ্য দিবালোকে পায়ের মধ্যে রড ঢুকিয়ে তাকে নিপীড়ন করা হয়েছিল। সুতরাং তখন কিন্তু এই সমস্ত সুশীল সমাজের লোকেরা বা মিডিয়ার লোকেরা তারা একে মবদেশী বলেনি, কিন্তু আজকে যখন মানে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, ফেসিবাদের কবর রচনা করেছে এবং আওয়ামী ফেসিবাদকে চিরতরে মূলোৎপাটন করেছে, তখন ওদের মায়া কান্না শুরু হয়ে গেছে। আমি বলবো যে হ্যাঁ, এদিকে আমার খেয়াল রাখতে হবে যাতে করে তাদের মতো এই এই সমস্ত কাজ করতে গিয়ে যাতে করে আমরা কোনো ভায়োলেন্স না করি, সেদিকে আমাদের নজর রাখতে হবে। তবে আমি মনে করি এ পর্যন্ত যত কিছু হয়েছে, এখানে ভায়োলেন্সের কোনো আমি কিছুই দেখিনি, বরঞ্চ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এই সমস্ত সন্তানেরা, সাহসী যুবকেরা এবং নানা পর্যায়ে এখন এখন দেখা যাচ্ছে কি প্রতিবাদ করলে তাকে মব জাস্টিস আখ্যায়িত দেওয়া হচ্ছে, এবং আমি এটা এক আমি ধরনের রাজা সন্ত্রাসের ভাই, বিরুদ্ধে কোনো কিছু নিয়ে দাঁড়ালেই তাকে মব জাস্টিস হিসেবে উল্লেখ করা হচ্ছে। এইটা একটা বিদেশি প্রেসক্রাইব, একটা মিথ্যাকে বারবার বলবে, সেটা সত্য মানে প্রমাণিত হবে, এই একটা পলিসি তারা অ্যাপ্লাই করেছে। সুতরাং আমাদেরকেও খেয়াল রাখতে হবে, যারাই এই সমস্ত কথাগুলো বলবে তাদেরকে, তাদের ব্যাপারে আমাদের কণ্ঠ উচ্চকিত করতে হবে। এর বিকল্প না, রাজা ভাই। ধন্যবাদ মহোদয় ভাই। আমরা এর পরের প্রসঙ্গে আসি, এবং এই প্রসঙ্গটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো যে সম্প্রতি আপনি দেখেছেন সরকার ঘোষণা করেছে যে আগামী 5ই আগস্ট ইয়ে গণ অভ্যুত্থান দিবস, এবং 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস। এখন এইটা ঘোষণা করার পরে এনসিপির দুজন নেতা, বিশেষ করে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, তারা বলতে চাচ্ছে যে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস নয়, বরং আমাদের ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র শুরু হয়েছে 8ই আগস্ট থেকে। এবং যে কথাটি হাসনাত আব্দুল্লাহ, বিশেষ করে আমি সার্জিস আলম যে কথাটি বিশেষ করে বলেছে, আমি এটা একটু উল্লেখ করতে চাই। মানে ওর
ফেসবুক আইডি থেকেই। সেটা হলো যে 8ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস 10ই আগস্ট, সরি 8ই আগস্ট নয়। এ প্রসঙ্গে আপনার মূল্যায়ন এবং বক্তব্য কি? রাজা ভাই, আপনাকে ধন্যবাদ। এই প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যে গত বুধবার মন্ত্রিপরিষদ থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে। সেখানে দুইটা দিনের কথা বলা হয়েছে। 5ই আগস্ট বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস, এবং 8ই আগস্ট হচ্ছে নতুন বাংলাদেশ দিবস। আমার এখানে একটা প্রশ্ন, রাজা ভাই, যে 8ই আগস্টটাকে আমরা কেন এখানে বেশি সামনে আনছি? মানে একটা দিন কি কেন নয়, কেন 5ই আগস্ট নয়? এটা আমার একটা প্রশ্ন। কেননা যেটা সারিস দাল যেটা বলেছেন, যে 8ই আগস্ট আমাদের অর্জিত যে বিপ্লবকে এটা ব্যাহত করার একটা মানে নতুন অধ্যায়ের শুরু হয়েছিল। হ্যাঁ, এটা তো সত্য। এখানে এর পিছনে সেনাপ্রধানের ভূমিকা ছিল, এর পিছনে আওয়ামী ঘরানার যারা বুদ্ধিজীবী ছিলেন তাদের একটা ভূমিকা ছিল, এবং পাশাপাশি বহির্বিশ্বের যারা আমাদের এই চেতনাকে যারা মানে মূলোৎপাটন করার অপচেষ্টা চালিয়েছিল, বিশেষ করে ভারত এবং তাদের যারা এরাই, তারা কিন্তু মানে 5ই আগস্টটাকে আড়াল করার জন্যই মূলত 8ই আগস্টের বিষয়টাকে একটা সামনে আনার একটা পায়তারা বলে আমি মনে করি। রাজা ভাই দেখেন, 5ই আগস্ট কিন্তু যেটাকে বলা 36 জুলাই বলা হয়। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমাদের এক খুব ভালো মানের ছড়াকার সৈয়দ মুসারেজা, তিনি লিখছেন যে নট 5ই আগস্ট, এটা বলতে হবে মানে 36 জুলাই। যাক, এটা তাদের একটা চেতনার বিষয়, একটা বিশ্বাসের বিষয়, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি মনে করি যে 5ই আগস্টের যে দিনটা, এটাকেই মূলত মূল দিন হিসাবে, অর্থাৎ এটা কি বিপ্লবের দিন হিসাবে চিহ্নিত করে, এবং এটা নতুন একটা মানে বলয় সৃষ্টি হয়েছে, নতুন একটা যাত্রা শুরু হয়েছে। সেজন্য আমি মনে করি যে এই দিনটাকেই বেস করা উচিত। তাহলে আর রাজনীতি বিতর্কটা এখানে আসবে না। 8ই আগস্ট একটা গভর্নমেন্ট ফর্ম করছে, ডক্টর ইউনূস সাহেব দায়িত্ব গ্রহণ করেছেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু মূল ঘটনা ঘটেছে কিন্তু 5ই আগস্ট, এবং আপনার ছাত্র জনতার মানে ভূমিকার যে সোপানের যে দিনটা, সেটা 5ই আগস্ট। এবং আমি মনে করি এই দিনটাকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয় না, রাজা ভাই। এটাকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা উচিত বলে আমি মনে করি, দাবি করব যে এটাকে রাষ্ট্রীয় ছুটি ছুটি ঘোষণা করা হোক। এবং পাশাপাশি এখানে এখনো বলা হয়, দেখেন রাজা ভাই, ইট ওয়াজ এ রিভলিউশন, এটা কিন্তু একটা বিপ্লব ছিল। সেটাকে তারা এখনো বিপ্লব না গণ অভ্যুত্থান, এটা নিয়ে একটা কনফিউশন মধ্যে পড়ে গেছে। সুতরাং আমি মনে করি যে 5ই আগস্টটাকে এটা বিপ্লব হিসেবেই চিহ্নিত করা উচিত, এবং তাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের ভয়েসকে রেজ করা উচিত, এবং বাংলাদেশের মানুষের সামনে এটাকে নিয়ে যাওয়া উচিত। বাংলাদেশের মানুষের মগজের ভিতরে এটা প্রতিষ্ঠা করা উচিত যে এই দিনটি মানে দেখেন রাজা ভাই, এই বেল্টে যেটা বলা হয় যে মুঘল সাম্রাজ্য বলেন, অনেক মানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আমি বলবো যে দিল্লির যে একটা আধিপত্য এখানে একটা মানে তা চাপিয়ে দিয়েছিল, সেটার বিরুদ্ধে কিন্তু অনেকে জীবন দান করেছেন। সিরাজদৌল্লা শুরু করে তিতুমির, তারপরে ধরেন টিপু সুলতান থেকে শুরু করে, তারা কিন্তু ট্রাই করেছে, কিন্তু সফলতা অর্জন করতে পারে নাই। কিন্তু 5ই আগস্ট শুধুমাত্র যে গণঅভ্যুত্থান, শুধুমাত্র যে হাসিনার পতন, নট লাইক দ্যাট। এটা কিন্তু দিল্লির যে একটা আগ্রাসী যে একটা মানে থাবা, সেই থাবার চিরতরে এখানে মূলত রয়েছেন। সুতরাং এই জন্যই মূলত ইন্ডিয়ানরা বা ভারতীয়রা অথবা ইন্ডিয়া, তাদের ভিতরে একটা কাজালা মানে শুরু হয়ে গেছে। সুতরাং এটা শুধুমাত্র যে আপনার একটা বিপ্লব, একটা মানে আওয়ামী লীগের পতন, নট লাইক, এটা কিন্তু একটা দিল্লির যে একটা হিজেমনি, এটার একটা মানে চির অবসান এখানে হয়েছে। সুতরাং এটাকে আমরা অর্জন করেছি। স্বাধীনতা রক্ষা করা অর্জনের যেটাকে রক্ষা করা সবচেয়ে কঠিন, সেই দিকে আমাদের জাতিগতভাবে আমাদের সামনে এগোতে হবে। এবং এই জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যর বিকল্প নাই। সমস্ত ভেদাভেদ ভুলে যে স্বকীয় বাংলাদেশ যাতে টিকে থাকে, সেজন্য আমাদের মধ্যে এক ধরনের ঐক্যের মজবুতিকরণ দরকার, রাজা ভাই। অনেক ধন্যবাদ মহোদয়। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে। এ পর্যায়ে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো, কিংবা আপনার কাছে জানতে চাই, আগামী বাংলাদেশের গঠনের ক্ষেত্রে যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এই সংস্কার কমিশন
এখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় মিটিং করছে বিভিন্ন সংস্কারের বিষয়ে মতামত নেওয়ার জন্য। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আহ, পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এবং দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হলো যে নির্বাচন সংক্রান্ত। এবং সেক্ষেত্রে আপনার এখন যে কথাটি উঠছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে নাকি আগে সংসদীয় নির্বাচন হবে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন, আগে কি স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত নাকি মানে সংসদ নির্বাচন হওয়া উচিত? পাশাপাশি যে বিষয়টি এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে সমাধান হয় নাই, সেটা হলো যে প্রধানমন্ত্রিত্বের কাল পরপর দুইবার হবে নাকি এক টার্ম বাদ দিয়ে আরেকবার, এবং দুইবারের বেশি তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারবে না। এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ। আপনি দুটা এখানে প্রশ্ন আপনি করেছেন। প্রথম হচ্ছে যে প্রধানমন্ত্রীর টার্মটা কিভাবে হবে এবং তারপরে নির্বাচনের বিষয়ে বলেছেন আপনি। প্রথমত আমি আমি প্রধানমন্ত্রীর বিষয়টা বলি। এখানে দেখেন, বিএনপি ছাড়া সমস্ত রাজনৈতিক দল কিন্তু একমত যে পরপর মানে দুবারের পরে আর কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা কিন্তু একমত সব, মানে শুধু বিএনপি ছাড়া। বিএনপি শুধু এখানে একটু বাগড়া দিচ্ছেন এবং তারা দ্বিমত পোষণ করছেন। এবং শুধু তাই না রাজা ভাই, আমার মনে হয় যে সংস্কার শুধুমাত্র কি প্রধানমন্ত্রী মানে থাকবে, মানে কয়টা, এটাই কি শুধু সংস্কার? এটাকে বেস করে এখন একটা ঘোলা পানিতে একটা মাছ শেখার একটা অপচেষ্টা চালাচ্ছেন। আমি মনে করি যে এইটা, যেহেতু সমস্ত পলিটিক্যাল পার্টিগুলি একমত হয়ে গেছেন এবং এটা সরকার উচিত বা এই ঐক্যমত্য কমিশনের উচিত এটাকে তারা পাস করে দেওয়া, এটাকে সিদ্ধান্ত হিসেবে নিয়ে নেওয়া। আর এখানে দেখেন একটা কথা বলেছে সালাউদ্দিন সাহেব, আমি এই কথাটা আমি আমি খুব অ্যাকসেপ্ট করলাম। তার তার অনেক কথাকে আমি পছন্দ করি না, তার অনেক কথাকে আমার ভালো লাগে না, তার অনেক ভূমিকা আমার কাছে মনে হয় যে মানে বিপ্লবের পরিপন্থী। কিন্তু এই কথাটা খুব ভালো বলেছেন যে মানে ঐকমত্য কমিশন শুধুমাত্র মানে খাওয়া দাওয়ার প্রতি বেশি নজর দিচ্ছেন, ওখানে আলোচনা যেতে খাওয়া দাওয়া বেশি বেশি হচ্ছে। আমি মনে করি যে এটাকে, আমি মনে আমি পার্সোনালি মনে করি যে যারা স্টেক হোল্ডার তাদের আহ, মতামতকে বেশি প্রাধান্য দিয়ে একটা সিদ্ধান্তে যাওয়া উচিত। এখানে দেখেন কমিউনিস্ট পার্টি, তারপর ছোটখাটো দল যারা গত 15 বছর হাসিনার মানে হালুয়া রুটি খাইছে, তারাও এখানে গিয়ে কথা বলছে। এবং দেখবেন যে ওই আপনার ডক্টর কামাল হোসেনের যেই গণফোরামের সেক্রেটারি, উনি এসে সেখানে প্রতিবাদ করতেছেন। তোমাদের বাবা ভূমিকা কি এই এই পরিবর্তনের জন্য? তোমরা এখানে এক ধরনের মানে কি বলে সংঘাতময় পরিবেশ সৃষ্টি করার জন্য একটা অপচেষ্টা চালাচ্ছ তোমরা। সুতরাং যারা মূল স্টেক হোল্ডার, বিশেষ করে জামাত, বিএনপি এবং এনসিপি এবং ইসলামী দলগুলো যারা ভূমিকা রেখেছে, যারা যারা গত 15 বছর সাফার হয়েছেন, যারা রাষ্ট্র বিনির্মাণের জন্য কথা বলেন এবং যৌক্তিক কথা বলেন, তাদের সাথে কথা বলে খুব দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া উচিত। শুধুমাত্র প্রধানমন্ত্রীর বিষয়টা শুধু নয়, সকল বিষয় যদি সংস্কার যদি একটা পর্যায়ে না যায় রাজা ভাই, তাহলে কিন্তু নির্বাচনে বিলম্বিত হবে। সেকেন্ড যে কথা বলেছেন সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে, এইটা কিন্তু মোটামুটি বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এক্সেপ্ট বিএনপি ছাড়া সবাই একমত যে স্থানীয় নির্বাচনটা আগে হওয়া দরকার, তারপর জাতীয় নির্বাচন। আজকে যদি আমি এমপি হই, আমার এলাকার কমিশনার, আমার এলাকার উপজেলা চেয়ারম্যান, আমার এলাকার, এটা কি হবে? আবার লোকই হবে, আমি সেখানে প্রেশারাইজ করবো, আমি সেখানে প্রভাব খাটাবো। সুতরাং যাতে করে একটা সুস্থ ধারার একটা নেতৃত্ব যেন ফিরে আসে, সেজন্য আমি মনে করি যে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো আগে করবে, তারপরে আপনার জাতীয় নির্বাচন। এই ব্যাপারে কোনো আপোষ নাই। যদি এটা যদি করা যায়, তাহলে একটা সুন্দর বাংলাদেশ রাজা ভাই বিনির্মিত হবে এবং নতুন ধারায় বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। আর যদি না করা হয়, যদি এমপিলেশন আগে করা হয়, তাহলে কিন্তু যা তাই হবে। এখানে যতই আমার সংস্কার করেন না কেন, একটা সুন্দর কথা বলছে এই যে হাসিনা দালাল দোসর নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল, যে শেখ মুজিবও মানে ক্ষমতার প্রতি তার লোভ ছিল, সেও নির্বাচনকে সে ম্যানিপুলেট করেছেন। এটা তো বাস্তব কথা রাজা ভাই। উনি এখন মানে কাঠ গড়ায় বসা বলুক বা বাটে পড়া বলুক, বা সত্য, এটা সত্য, এটা বাস্তব 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 কথা। রাজা ভাই। বাস্তব কথা, যেমন 73 সালের নির্বাচনে শেখ মুজিবের তো কারচুপি করার দরকার ছিল না। সে বিশাল নুরুল ইসলামের সেই মানে খন্দকার মোস্তাকে জিতানোর জন্য ওই ওই মানে বাক্সটা পর্যন্ত ঢাকায় নিয়ে আসছে। হ্যাঁ, তাও হেলিকপ্টারে করে আর কি হ্যাঁ, তো এই ঢাকায় নিয়ে আসা হয়েছে। উনি হ্যাঁ। ভালো কথা বলছেন। তো আজকে আমি মনে করি এই কথাগুলি সে যদি আগে বলতেন, তাহলে আজকে জাতীয় হিরো হিসেবে কিন্তু হাবিবুল্লাহ থেকে থাকতেন এবং রাষ্ট্র বিনির্মাণে তারাও ভূমিকা রাখতে পারতেন। যোগ্য মানুষ, অস্বীকার করার কিছু নাই, প্রত্যেকটা মানুষ যোগ্য, কিন্তু যোগ্যতাকে সে কাজে লাগিয়েছে অপকর্মে, নষ্ট কাজে। আচ্ছা, অর্থাৎ আরেকটা জিনিস আসছি। সেটা হলো যে এখন দেখতেছে যে যারা এই বিভিন্ন কমিশন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব
পালন করেছে ইতিপূর্বে, বিশেষ করে হাসিনা সরকারের সময়। তো তাদের প্রত্যেকেরই আসলে শাস্তি হওয়া উচিত। তো এই যে শাস্তি এবং আমি এই কমিশনারদের কথাই বলি, তারা যে সরকারকে, এটা তো আসলে স্বাধীন কমিশন, নির্বাচন কমিশন তো একটা স্বাধীন কমিশন, যে কোনো কমিশনই তারা স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিয়েই এই কমিশন গঠন করা হয়। এটাই হচ্ছে কমিশনের মানে সাধারণ গঠন প্রক্রিয়া। তো সেক্ষেত্রে তারা স্বাধীনভাবে কাজ না করে কেন সরকারের দিকে চেয়ে থেকে সরকারের এজেন্ডা কেন বাস্তবায়ন করে, এটা গেল একটা প্রসঙ্গ। এখন এখানে যে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে যেয়েই কিন্তু আজকে এই যে হাবিব আওয়াল বলেন কিংবা নুরুল হুদা বলেন কিংবা রাকিব, এরা কিন্তু ধরা খাচ্ছে। হ্যাঁ, তারা তারা এবং তাদের হাবিব আওয়াল কথা বলি আর কি, উনি কিন্তু ভালো অফিসার ছিলেন, একজন ভালো এ আমরা ছিলেন ছিলেন। এবং আমলা ছিলেন। এবং উনি ওনাকে সৎ আমলা হিসেবে ওনার কিন্তু একটা পরিচিতি আছে আমলা হিসেবে। তো জি। সেক্ষেত্রে উনি শেষ বয়সে, যে রিটায়ারমেন্টের পরে যে এই যে আওয়ামী বাকশালীদের নির্বাচন করে দিয়ে, বিশেষ করে আপনার ডামি আমি ভোটের নির্বাচনটার সে যে প্রতিনিধিত্ব করলো, তাতে তার ব্যক্তিগতভাবে কিন্তু সে লাভবান হয়েছে কিনা সেটা তো পরের ব্যাপার। কিন্তু এখানে দেশের যে বড় ক্ষতি করলো, যে একটা ট্র্যাডিশন এবং রাজনৈতিক ব্যবস্থাপন, ওনার যে ক্ষতিটা করলো, সেই ক্ষতিটা তো সে নিশ্চিত করেছে। এখন আপনি কি মনে করেন ভবিষ্যতে এই সমস্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হবে, তারা ঠিকমতো দায়িত্ব পালন করবে না, কিংবা অনীহা প্রকাশ করবে, কিংবা এ ধরনের পোস্ট পদবিতে কেউ দায়িত্ব পালন করতে চাইবে না? এরকম কি মনে করেন যে একটা একটা আহ, মানে একটা অনিচ্ছাকৃত, মানে অনিচ্ছা করবে, দ্যাট মিনস ইন্টারেস্টেড হবে না এরকম ধরনের দায়িত্ব নেওয়ার জন্য ভবিষ্যতে? কি মনে হয় আপনার কাছে? রাজা ভাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আহ আত্মসমালোচনা থাকতে হবে, এবং অতীতে যা কিছু হয়েছে সেগুলোকে আমরা পায়ে তুলে নতুনভাবে চলবো, এই চিন্তাটা আগে আসতে হবে। অর্থাৎ আমাদের মধ্যে এই অপকর্ম থেকে দূরে থাকার এক ধরনের মানে চিন্তার উদ্ভব ঘটতে হবে। আর আপনি যেটা বললেন যে হবে কিনা, বা যারা অতীতে করছে এখন, আমি মনে করি যে এখনো কিন্তু সেই অবস্থাটা যায় নাই রাজা ভাই। বাংলাদেশ কিন্তু এখনো কিন্তু আপনার হাসিনা ঠিকই চলে গেছেন, কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় প্রশাসন বলেন, পুলিশ বলেন, বিচারালয় বলেন, সব জায়গায় কিন্তু ডিসি বলেন, অনেকে বলে যে ভাই ডিসি চেঞ্জ হয়ে গেছে, বা এই ডিসি গুলি কারা? এই ডিসি গুলি তো হাসিনা আমলে নিয়োগপ্রাপ্ত, তাই না? ব্লাড দেখে, পরিবার দেখে, বাপ কি করে, মা কি করে, ভাই কি করে, নানা কি করে, নানা নানা কি করে, এগুলোকে দেখে কিন্তু এদের নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং সময় লাগবে রাজা ভাই। তবে একটা কথা আমি বলি, ইনকলাব মঞ্চ নামে একটা সংগঠন আছে, সেই সংগঠনের সভাপতি একটা ছেলে খুব ভালো কথা বলে। সে বলেছে যে নুরুদাকে যারা জুতা পিটা করলো, এই গলায় জুতা মালা দিল, তার ছবিটা, পোর্ট্রেটটা ভালো করে বড় আকারে করে, সুন্দর করে নির্বাচন কমিশনারের মেইন গেটের সামনে রেখে দেওয়া উচিত, যাতে করে পরবর্তী পর্যায়ে যেসব নির্বাচন কমিশনার আসবে, তারা ঢুকবে এবং দেখবে এবং ধারণ করবে যে আমি যদি তার মধ্যে কাজ করি, আমাকেই পথে যেতে হবে। তখন সম্ভব নিশ্চিত একটা সুন্দর নির্বাচন বাংলাদেশে, রাজা ভাই। হ্যাঁ, এটা শুধু নির্বাচন কমিশনারের ক্ষেত্রে না, সব আমি মনে ক্ষেত্রে, করি সব ক্ষেত্রে। বাংলাদেশের সকল ডিসি অফিসের সামনে, এসপি অফিসের সামনে, প্রত্যেকটা উপজেলা পরিষদের সামনে, টিএনও এবং মানে যারা, সব সময়। অর্থাৎ যারা সরকারি দায়িত্ব পালন করার জন্য বিশেষ পরীক্ষা দিয়ে কিংবা যে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য রাজি হয়ে, নিজেই মানে উপযাচক হয়ে পরীক্ষা দিয়ে পাশ করে দায়িত্ব পালন করার জন্য এসেছে, তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, কারণ একদম। এখন বেশিরভাগ যারা এখানে নিয়োগপ্রাপ্ত হয়, তাদের ধান্দা থাকে ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু রাষ্ট্রের সেবক হিসেবে কিংবা রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে তারা কিন্তু আর মানে সেই দায়িত্বটা তারা ভুলে যায় এনিওয়ে। আরেকটা বিষয় আমি যোগ করতে চাই। এই যে আমাদের বিসিএস যারা যায়, অর্থাৎ যারা ক্যাডারে যায়, এখানে আমি আমি এই যে বুনিয়াদী শিক্ষা হয় না রাজা ভাই, সেখানে ধর্মীয় অনুশাসনের যে বিষয়টা এখানে অ্যাডাপ্ট করা দরকার খুব মারাত্মকভাবে। কারণ দেখেন, এই যে একটা ডিসি দেখলাম, ফরিদপুরে কোথায় একটা ডিসি, হ্যাঁ, 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 হ্যাঁ। মানে এর শুধু একটা ডিসি, এরকম অনেক হয়তো এরকম অনেকগুলো। ওর নামটা হয়তো সামনে আসছে, কিন্তু কত ডিসি কর্মগুলি করছে। সুতরাং মানে ধর্মীয়, সে যে ধর্মীয় হোক না কেন, একটা ধর্মীয় অনুভূতি, একটা বিশ্বাস, একটা প্র্যাকটিস যেন তাদের মধ্যে যেন থাকে। মানে আমি মনে করি এখানে এখানে আমি মনে করি কি, এখানে ধর্মীয় অনুভূতি প্র্যাকটিসের বিষয়ের থেকে সব থেকে যেটা জরুরি সেটা হলো নৈতিকতা। নৈতিকতা শুধু ধর্মীয় একই মানুষ যে একই নৈতিকতা
পালন করবে তা কিন্তু না। যারা নৈতিকতা কিন্তু ধর্মের মধ্যেই মানে ধর্ম কিন্তু সকল ধর্ম, হ্যাঁ, সকল সকল শুধু ধর্মের মধ্যে শুধু নৈতিকতার ইসলাম ধর্ম বিষয়টা না, শুধু ইসলাম মানে ধর্ম না, সকল ধর্মের নৈতিকতা কিন্তু বিদ্যমান। সেটাকে মানে ইম্পোর্ট করা দরকার প্রত্যেকটা অফিসারের মধ্যে, তাহলে সে হ্যাঁ, দেখেন সাধু হান্নানের মতো অফিসার কি ছিল না? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। কত বড় ইভেন আমি অফিসার দেখেন। ইভেন আমি আরেকটা কথা বলতে চাই যে এই একটু আগে যেটা বললাম যে শুধু ধর্মের মধ্যেই কিন্তু নৈতিকতা সীমাবদ্ধ না, এটা একটা সামাজিক একটা প্রথা, এলিমেন্টস আমি মনে করি। হ্যাঁ, এলিমেন্টস, তো মনে করেন আমি তো নেদারল্যান্ডে থাকি। নেদারল্যান্ডে তো আপনি জানেন 60% মানুষ এখানে কিন্তু ধর্মকে বিশ্বাস করে না। হ্যাঁ, 60% কোনো ধর্মকে বিশ্বাস করেন, তারা ধর্ম পালন করে না, কিংবা ধর্মের প্রতি তাদের কোনো অ্যাট্রাকশনও নাই। কিন্তু এদের কাছে আপনার এই যে জিনিসগুলা, চুরি করা, মিথ্যা কথা বলা, হুম, কিংবা হচ্ছে অন্যায় করা, হ্যাঁ, মানে ওই 9টার অফিস 10টায় এসে 9টায় লিখে লিখে রাখা, এই ধরনের কার্যক্রমগুলো কিন্তু এরা করে না, মানে কঠিনভাবে করে না। এটা সামাজিক অনুশাসন। রাইট, আমি অবশ্যই একমত। ফ্রান্সও সেম। আমি ফ্রান্স থাকি আজকে হুম, প্রায় 15 বছর। জি, এখানে দেখেন, এখানে মানে সেম ঘটনা। এখানে কিন্তু ওই আপনি যে পার্সেন্টেজ বললেন, জি, এখানে কিন্তু সেইভাবে কিন্তু তারা ধর্ম পালন করে না, কিন্তু হুম, নৈতিকতার মান এত হাই এদের, এত ইয়েস, উঁচু, চিন্তাই করা যায় না। আপনার ক্ষতি করবে না, বরঞ্চ আপনার জন্য এগিয়ে আসবে। আপনি ট্রেনে ওঠেন, আপনি বয়স্ক মানুষ, একজন লোক চেয়ারে বসে আছে, সে কেউ ধর্ম পালন করে না, তার কিন্তু আমাদের নৈতিক শিক্ষা আছে, উনি দাঁড়িয়ে গিয়ে আপনাকে বসে দিচ্ছেন। এই যে আপনার এগুলো, এগুলো কিন্তু, হ্যাঁ ঠিক বলছেন আপনি, এটা সোশ্যাল এলিমেন্ট হিসেবে বা না, রাষ্ট্র। নৈতিক শিক্ষা হিসেবে আমি মনে করি এই নৈতিক শিক্ষার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একদম ছোটবেলা থেকে আলাদা শুরু একটা থেকে সাবজেক্ট হওয়া উচিত। আগে ছিল, আগে তো ছিল, এখন একটু নাইন হয়ে শুধু গেছে। ধর্মীয় শিক্ষা না, মানে শিক্ষা না, মানে নৈতিক শিক্ষা, মানে আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিস, মানে সামাজিক ভাবে বসবাস করার জন্য আমি মনে প্রতিবেশীর করা সাথে যায় ভাই, কি যখন আচরণ ছোট ছিলাম করবো। তখন পড়ছি না যে সকালে উঠিয়ে আমরা মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন মোর গুরুজনে, আদেশ করেন যাহা মোর গুরুজনে, গুরুজনে। এই যে, আমি এই যেন যে সেই কাজ করি ভালো বই মনে। আরো মনে, এই যে আপনার আপনার এই যে আদর্শ লিপির ভিতরে যে পিছনে লেখাগুলি ছিল, এগুলো এখন আছে আমাদের মধ্যে? হুম। নাই। হ্যাঁ, সুতরাং একদম। ওগুলি ফিরিয়ে আনতে হবে আমাদের কারিকুলামে। সেই মানে অতীতের যেই শিক্ষাগুলোকে ফিরিয়ে আনতে হবে, তাহলেই সম্ভব একটা সুন্দর, ওই যে আম গাছ জাম গাছ বাঁশ যারা যেন মিলেমিশে আছে ওর আত্মীয় হেন, এই যে চমৎকার যে লেখাগুলো, এগুলো আমাদের সন্তানদের মধ্যে আবার ফিরিয়ে আনতে হবে। আমাদের সন্তান এগুলি আর পড়ে না, জি, আমাদেরকে পড়ানো হয়, অন্য কিছু পড়ানো হয়। জি। রাজা ভাই, অনেক ধন্যবাদ মহোদয়, আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আপনি যদি কনক্লুশনে যদি কিছু বলতে চান, বলে আমরা আলোচনা আসলে শেষ। কনক্লুশনে শুধু এই কথা বলবো যে আমরা যা বাইরে থাকি, আমরা দূর থেকে যখন বাংলাদেশকে ভালো দেখি, আমরা তখন আনন্দে আত্মহারা হয়ে যাই। আবার যখন বাংলাদেশ যখন কোনো খারাপ জায়গায় চলে যায়, একটা মানে সংঘাতপূর্ণ জায়গায় দাঁড়ায়, অর্থাৎ আমরা যখন আশা না দেখি, তখন আমরা খুব কষ্ট পাই, আমাদের মনকষ্ট হয়, আমাদের হৃদয় রক্তকরণ হয়। আমার বাংলাদেশ যাতে করে সুন্দর হয়ে যেন দাঁড়ায়, আমার বাংলাদেশ যাতে করে পৃথিবী মানচিত্রে যেন উঁচু করে দাঁড়িয়ে বলতে পারে যে হ্যাঁ, একটা স্বকীয় বাংলাদেশ। তোমরা যেমন বিশ্বের সভ্য জাতি, আমরা সভ্য জাতি হিসেবে পরিণত হয়েছি, আমরা সেই অপেক্ষা থাকবো, এবং সেই জন্য সবসময় আমরা কল্যাণে কামনা জানাই। আপনাকে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ মহোদয়। দর্শক মন্ডলী, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি কিংবা নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা সকলের জন্য আহ, দোয়া করবেন। এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। রাজা ভাই, আপনাকে ধন্যবাদ, এবং যারা দেখেছিলেন এই অনুষ্ঠানটি, সবার প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।